নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, নৌকা নিয়ে আইভি ও ধানের শীষ নিয়ে সাখাওয়াতের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। নারায়ণগঞ্জের মানুষ জাগ্রত হয়েছে, যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা এই নারায়ণগঞ্জের মানুষ একটা পরিবর্তনের পক্ষে ভোট দিবে ইনশাল্লাহ। সকলে মিলে নৌকা প্রতীককে জয়যুক্ত করে নারায়ণগঞ্জকে উন্নয়ন করার জন্য আমাকে আবার পুনরায় যাওয়ার সুযোগটা করে দিবে। আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তা। যদি কোনো ব্যত্যয় কেউ করেন তাহলে সেগুলো দেখাশোনা করার জন্য আজকে সকাল থেকে 27টি ওয়ার্ডে 27 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেমেছেন, তারা কাজ করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাদ্রাসা বোর্ডের পাঠ্য বইতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য, 7 সদস্যের তদন্ত কমিটি গঠন, বই প্রত্যাহার ও আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় শরীয়তপুরের পলাতক ইদ্রিস আলীর ফাঁসির আদেশ, ধরতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার নির্দেশ। দিনাজপুরে গুলিবিদ্ধ অবস্থায় নাটোরের 3 যুবকের লাশ উদ্ধার, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ধারণা পুলিশের। রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া 5 শতাধিক পরিবারের খোলা আকাশের নিচে দুর্বিষহ জীবন। বস্তিবাসীর দাবি দ্রুত আবাসন ব্যবস্থা, পুনর্বাসনের আশ্বাস। এবং সরঞ্জাম ও চিকিৎসক সংকটে বেহাল দশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালের, কমছে রোগী, সমস্যা সমাধানের উদ্যোগ কর্তৃপক্ষের। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে শুরু হলো আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। সকালে নারায়ণগঞ্জ ক্লাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, তার পক্ষে দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের সব মানুষ মাঠে নামবেন। অন্যদিকে বিএনপি প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, এলাকার মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারে এবার নতুন মেয়র বেছে নেবেন। সোমবার সকাল 10টায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় ছিলেন না আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। মতবিনিময় শেষে 156 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং 38 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বেলা 11টার কিছু পরে প্রতীক নিতে আসেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। নির্বাচনের জন্য নৌকা প্রতীক গ্রহণ করে তিনি বলেন, নগরবাসী সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবারও তাকেই মেয়র হিসেবে বেছে নেবেন। নারায়ণগঞ্জের মানুষ দলমত নির্বিশেষে সকলে মিলে এই নৌকা প্রতীককে জয়যুক্ত করে নারায়ণগঞ্জকে উন্নয়ন করার জন্য আমাকে আবার পুনরায় যাওয়ার সুযোগটা করে দিবে। 9 সংখ্যা 9 বয় শহর হবে শান্তিময়। নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের কোনো স্থান নাই। দলমতের উঠে উঠে আপনারা সকলে মিলে নৌকাকে জয়যুক্ত করবেন। জনগণ আইবি নারীর স্পন্দন, জনগণ নৌকা এবং আইবি থেকে বিচ্ছিন্ন নয়। সুতরাং একসাথে একযোগে আমরা কাজ করব। বেলা 11:15টার দিকে প্রতীক নিতে আসেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি জানান, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে নগরবাসী এবার গণতন্ত্রের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করবে। নির্বাচনকে নিয়ে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষের একটা আবেগ সৃষ্টি হয়েছে। সেই আবেগটা হলো যে তারা অনেক দিন পরে আজকে তারা ভোট দেওয়ার একটা পরিবেশ চায়। আমরা একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই। নারায়ণগঞ্জের মানুষ জাগ্রত হয়েছে, যদি নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা এই নারায়ণগঞ্জের মানুষ একটা পরিবর্তনের পক্ষে ভোট দিবে ইনশাল্লাহ। এদিকে প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী আচরণবিধি মেনে সব প্রার্থীকে প্রচারণা চালানোর আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। তো যদি কোনো ব্যত্যয় কেউ করেন তাহলে সেগুলো দেখাশোনা করার জন্য, নজরদারি রাখার জন্য আজকে সকাল থেকে 27টি ওয়ার্ডে 27 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেমেছেন, তারা কাজ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। তো যেহেতু এটি ইলেকশনের পরিবেশটি আনসার্টেইন, এটি ঠিক আজকে বলা যাবে না যে 1 সপ্তাহ পরে কি হবে। প্রচারণা শেষে আগামী 22 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
এই মুহূর্তে নারায়ণগঞ্জের নবীগঞ্জ খেয়াঘাটে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং সিদ্ধিরগঞ্জে আছেন তাফসির বাবু। নির্বাচনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রাশেদ লিমনের কাছে। লিমন, হাফসা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের 22 তারিখের ভোট গ্রহণের আগের সকল আনুষ্ঠানিকতাই কিন্তু আজকে শেষ হলো। এখন কিন্তু প্রার্থীরা মাঠে নেমে তাদের প্রচার প্রচারণার কাজ শুরু করতে পারবেন এবং এই উপলক্ষে আমরা যেমনটি দেখছিলাম, সকালে যেমন মেয়র প্রার্থীরা ছিলেন প্রতীক বরাদ্দের সময়, তারা যেমন ছিলেন, পাশাপাশি কিন্তু কাউন্সিলর প্রার্থী কিংবা সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী যারা ছিলেন তারাও কিন্তু প্রতীক পেয়ে কিন্তু তাদের সেই আনুষ্ঠানিকভাবে যে ভোটের যুদ্ধে নামার, যে মাঠে নামার যে প্রস্তুতি সম্পর্কে বলেছেন এবং তারা কিভাবে ভোটারদের কাছে যাবেন, ভোটারদের মন জয় করার কৌশলটা কি হবে বা কোন কৌশলে তারা এই নির্বাচনের মাঠে আগাবেন, এই বিষয় নিয়ে কিন্তু সবাই কথা বলেছিলেন এবং পুরো বিষয়টা কিন্তু আসলে উৎসব মুখর একটা পরিবেশে সম্পন্ন হয়েছে। এখন যেহেতু সকল আনুষ্ঠানিকতা শেষ, এখন কিন্তু মাঠের পালা। আসলে মাঠে নেমে এই যারা প্রার্থী আছেন তারা এখন ভোটারদের দ্বারে দ্বারে যাবেন তাদের ম্যান্ডেট নিয়ে বা তারা কি নিয়ে আসলে ভোটারদের কাছে যাবেন সেই বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা করছিলেন। এবং আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভি যিনি আছেন, তিনি কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি তিনি সিদ্ধিরগঞ্জ থেকে বিকাল 3টার সময় তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। এদিকে বিএনপির প্রার্থী রয়েছেন যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, তিনিও কিন্তু ঠিক এই যে আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, শীতলক্ষার ওপার থেকে আসলে বন্দর থেকে তার প্রচারণা শুরু করবেন বিকেল নাগাদ। এবং এই প্রচারণার মাধ্যমেই কিন্তু যেমন বলছিলাম যে ভোটাররা এরই মধ্যে তাদের আমরা দেখেছি যে যেহেতু মেয়র পদে দলীয় হচ্ছে এবং সবাই দলীয় প্রতীকী পেয়েছেন, কাজেই এই বিষয়টি মোটামুটি নিশ্চিত ছিল যে মেয়র পদে যারা লড়ছেন তাদের প্রতীকটি মোটামুটি নিশ্চিত ছিল, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। এবং যে কারণে তারা আসলে তাদের এই যে প্রতীক নিয়ে যে তাদের যে প্রস্তুতি সেটাও কিন্তু সেরে ফেলেছে। আমরা দেখেছি প্রার্থীরা কিন্তু পোস্টার ছাপিয়েছেন বা তারা যে বিভিন্ন ব্যানার নিয়ে প্রচারণা যাবেন, লিফলেট নিয়ে, সেগুলো কিন্তু তারা প্রস্তুত করে রেখেছেন। এখন শুধু মাঠে নেমে তারা আসলে যে নির্বাচনী মাঠে গিয়ে তাদের প্রচারণা চালাবেন। তো আর সাধারণ মানুষের কথা যদি বলি, এতদিন ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু আসলে প্রার্থীরা যেমনটি এতদিন এই 5 তারিখে প্রতীক বরাদ্দের জন্য অপেক্ষা করছিলেন মাঠে প্রচারণা নামার জন্য, ভোটাররাও কিন্তু আসলে এই যে নির্বাচনী আমেজ, পোস্টার বা মাইকিং এইসবের জন্য একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টির জন্য ভোটাররাও কিন্তু আসলে অপেক্ষা করছেন কখন সেই পুরোপুরি প্রাণবন্ত একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে পুরো নারায়ণগঞ্জ সিটিতে। তো দেখা যাক বিকালে আসলে প্রার্থীরা মাঠে নামলে সেখানে মাঠের অবস্থা কি হয়। তো এই ছিল আফসা আমার কাছে সবশেষ। সিদ্ধিরগঞ্জে রয়েছে সহকর্মী তাফসির বাবু, সেখানকার অবস্থা জানতে চলে যাচ্ছি তাফসিরের কাছে। তাফসির। হ্যাঁ, রাশেদ লিমন, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে সকাল থেকেই তো আসলে নির্বাচনী একটা উত্তাপ বা আমেজ যেটাই বলেন আমরা নারায়ণগঞ্জ শহরে দেখেছি এবং সেখানে প্রতীক বরাদ্দ নিতে যাওয়ার সময় ক্লাবের সামনে আমরা দেখেছি যে শত শত নেতাকর্মী সমবেত হয়েছেন এবং দীর্ঘদিন যেটি দেখা যায়নি যে নৌকা, ধানের শীষ, এই স্লোগানগুলো দেখা গেছে। এছাড়া অন্যান্য যেসব স্লোগান সেগুলো আমরা শুনেছি অন্যান্য প্রার্থীদের। এই মুহূর্তে আমরা রয়েছি সিদ্ধিরগঞ্জে। এখানে 3টার পরে মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াৎ আইভি তিনি আসবেন। তো আমরা দেখেছি যে এই এলাকায় স্থানীয় যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দলীয় প্রতীক নিয়ে একেবারেই দুপুর থেকে এখানে অপেক্ষা করছেন যে কখন মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি আসবেন, তাকে বরণ করবেন তারা। আর এখানে আসলে আমরা যেটা জানতে পেরেছি যে প্রতীক বরাদ্দের পরই সেলিনা হায়াৎ আইভি তিনি গিয়েছিলেন তার বাবার কবরস্থানে তার বাবার কবর জিয়ারত করার জন্য। সেই জিয়ারত শেষে তিনি বাসায় রয়েছেন এবং আমরা যেটা জেনেছি যে 3টার দিকে ঢাকা থেকে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা নারায়ণগঞ্জ শহরে আসবেন এবং আওয়ামী লীগের যে এখানে অফিস রয়েছে জেলা কার্যালয়, সেই কার্যালয়ে আইভি রহমানের সাথে তাদের সেলিনা হায়াৎ আইভির সাথে তাদের একটা বৈঠক হবে এবং এই বৈঠকের পরেই মূলত আইভি এই সিদ্ধিরগঞ্জ এলাকায় আসবেন এবং এখান থেকে বলা যায় আনুষ্ঠানিক যে নির্বাচনী প্রচারণা, প্রার্থী ভোটারদের ঘরে ঘরে যাওয়া, বাসায় বাসায় যাওয়া এবং মানুষের কাছে ভোট চাওয়া সেটি শুরু হবে। তো সেই উপলক্ষে আমরা কিন্তু দেখছি যে সিদ্ধিরগঞ্জে এখানে যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন এবং ভোটার রয়েছেন তাদের উৎসাহের কোনো কমতি নেই। নৌকা প্রতীক সাজিয়ে
গিয়ে তারা এখানে বসেছেন, দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন এবং কিছু দূরে আমরা দেখেছি যে ছোটখাটো একটি প্যান্ডেলের মতো বানানো হয়েছে এবং সেখানে আসলে একটা পথসভার মতো হয়তো হবে এবং সেখানে হয়তো ডাক্তার সেলিনা হায়াৎ আইভী সেখানে বক্তব্য রাখবেন ভোটারদের উদ্দেশ্যে। তো মূলত এরকম একটি পরিস্থিতিতেই সকলে আইভীর জন্য অপেক্ষা করছেন। আর আজকে সেলিনা হায়াৎ আইভী যেটি বলেছেন যে তিনি আসলে যেহেতু মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখানে তার আরো কিছু কার্যক্রম রয়েছে, নতুন কিছু প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য তিনি কাজ করবেন এবং এর জন্য তিনি নতুন করে ভোটারদের ভোট চাচ্ছেন। একটু বলে নেই যে মেয়র পদে এখনো পর্যন্ত 7 জন মেয়র পদে লড়াই করছেন, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই 7 জনের মধ্যে প্রধান 2 জন প্রতিদ্বন্দ্বী হচ্ছেন, একজন সেলিনা হায়াৎ আইভী এবং আরেকজন বিএনপির সাখাওয়াত। তো এই দুজনের মধ্যে আসলে লড়াই হবে। আমরা এখন অপেক্ষা করছি তাদের প্রচারণার জমজমাট পরিবেশের জন্য। তো এই ছিল সিদ্ধিরগঞ্জ থেকে সর্বশেষ। হাফসা। নারায়ণগঞ্জে সিটি নির্বাচনের খবর জানালেন তাফসির বাবু এবং রাশেদ লিমন। দুপুরের সময় আরো থাকছে। স্বাধীনতার 45 বছরের সড়ক যোগাযোগে অবকাঠামো উন্নয়ন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। মহাসড়কের পাশ থেকে সরানো যাচ্ছে না অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ এবং হুকুম দখল আইন 2016 এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সংবাদ সম্মেলনে জানান, জনস্বার্থে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ভূমির দাম 1.5 গুণ থেকে বাড়িয়ে 3 গুণ করার কথা ভাবছে সরকার। এই আইনটি সংশোধন হলে ভূমি মালিকরা বেশি সুবিধা পাবেন বলে জানান তিনি। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2016 নীতিগত অনুমোদন, এটা মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছেন এবং এখানে যেহেতু আইনটা ভূমি সংক্রান্ত একটু জটিল, এই জন্য এটাকে আরো বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে প্রধান করে তার সাথে প্রতিরক্ষা সচিব, ভূমি সচিব এবং ওনারা আরো সদস্য কোপ করে আরেকটু বিচার বিশ্লেষণ করে এই আইনটাকে একটি ছোট কমিটি করে দেওয়া হয়েছে। ওনারা এটা ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে ভেটিং সহ এটা চূড়ান্ত করবেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের ইদ্রিস আলী সর্দারের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে 71 হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনের 4টি অভিযোগের মধ্যে 2টিতে ফাঁসির আদেশ দেওয়া হয়। এ মামলার বিচার কাজ শেষ হয় গত 2রা নভেম্বর। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, তাকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা আপিল করার কথা জানিয়েছেন। 73 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে জেনোসাইডাল রেপ হিসেবে এই মামলাতে এই রায় এটি স্বীকৃতি লাভ করেছে এবং এই ইদ্রিস আলী মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং সেটি কার্যকর করার জন্য স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বরাবরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজাকার ইদ্রিস আলীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শরীয়তপুরের মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অবিলম্বে এ রায় কার্যকর করার দাবি জানান তারা। ইদ্রিস আলী মৌলভী সর্দার তার আজকে ফাঁসির রায় হয়েছে। আমরা শরীয়তপুরবাসী এই ফাঁসির রায়ে আনন্দিত। সরকারের কাছে আমার দাবি, শরীয়তপুরবাসীর দাবি, অবিলম্বে তাকে খুঁজে বের করে এই বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক। সুলাইমান মৌলানা যিনি মারা গেছেন, সুলাইমান মোল্লা গ্রেপ্তারও হয়েছিলেন, তার বিরুদ্ধে ইকুয়ালি অভিযোগ প্রমাণিত হয়েছে, কিন্তু যেহেতু তিনি মারা গেছেন কাজে সে এই শাস্তি থেকে অব্যাহতি পেয়েছেন। কিন্তু ইদ্রিস সর্দার তিনি আজকে পলাতক, তার বিরুদ্ধে অভিযোগ সমস্ত কিছু প্রমাণিত হয়েছে ইকুয়ালি সুলাইমান মোল্লার মতো এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দিনাজপুরে গুলিবিদ্ধ অবস্থায় 3 যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কলাবাড়ি মাদ্রাসার পাশে রক্তাক্ত অবস্থায় 3 যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে নিহত 3 যুবক সাব্বির, আব্দুল্লাহ ও সোহেলের পরিচয় পাওয়া গেছে। তাদের 3 জনেরই বাড়ি নাটোর সদর উপজেলার কানাইখালী এলাকায়। স্বজনদের অভিযোগ, গত শনিবার স্থানীয় বাজারের একটি চায়ের দোকান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়। তবে পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করছে তারা।
তিনটা লোককে জবাই করছে, আগে প্রথম শুনছি, তারপরে সম্মুখে এসে দেখি যে না গুলি করে মারছে। একটা পুকুর পাড়ে 3টা লাশ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। এদেরকে গত পরশুদিন সন্ধ্যাবেলায় নাটোরের তকিয়া বাজার এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটা কালো মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে আসে এবং গতকাল নাটোর সদর থানায় তাদের একটা নিখোঁজ জিডি করা আছে। এর ধারাবাহিকতা আমরা আজকে সকালবেলা তাদের লাশ পেয়েছি। কে বা কারা তাদেরকে হত্যা করেছে এটা এখনো ডিটেকশন হয়নি। আমরা মামলা হলে তদন্ত করে আমরা দেখব যে কারা এর পেছনে জড়িত। 5 শতাধিক ঘর আগুনে পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে দুর্বিষহ সময় কাটছে রাজধানীর কড়াইল বস্তির হাজারো মানুষের। সরকারের পক্ষ থেকে খাবার পেলেও নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে থাকা বস্তিবাসীর দাবি দ্রুত তাদের আবাসনের ব্যবস্থা করা হোক। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজও। আগুন কেড়ে নিয়েছে সব, পুড়েছে ঘর, শেষ সম্বল। তবু চেষ্টা আগুনের লেলিহান শিখার থাবা থেকে বাদ পড়া কিছু যদি ফিরে পাওয়া যায়। ছিল না আভিজাত্য বা বিলাসিতা, তবু নিম্নবিত্ত এসব মানুষের মাথা গোজার ছিল একটু নিশ্চয়তা। দিনভর পরিশ্রম শেষে পরিবারের সদস্যদের নিয়ে আগামী দিনের স্বপ্ন বুনতেন যে ঘরে শুয়ে, আজ সেই ঘর পুড়ে যাওয়ায় দুশ্চিন্তা এসব মানুষের। আমরা ঢুকতেও পারি না, কেউ ঢুকতে পারি না। আমরা কি করে রাখাবো, কি করবো? সব শেষ, আগে কিচ্ছুই পাই নাই, একবার শেষ। যেমন টাকা ছিল কিচ্ছু বাই করতে পারি না, এক মুহূর্তের মধ্যে সব পুড়ে গেছে। এদিকে 9 মাসের ব্যবধানে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্ছেদের আতঙ্ক ভর করেছে খেটে খাওয়া সর্বস্ব হারানো এসব বস্তিবাসীর। 14-15 লাখ টাকা ঋণ হয়ে আর কি দোকানটা দিয়েছিলাম, সব আমার শেষ হয়ে গেছে। বাচ্চা লেগে পথে বসতে হবে। 15 বছরে যা জমানো যা কিছু আছে সব শেষ হয়ে গেছে। যদিও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত লোকরে আমাদের প্রোভাইড করা এবং আমাদের রিহেবিলিটেশন করা এটা কোনো কঠিন ব্যাপার না। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সময়ের ব্যবধানের মধ্যে ইনশাল্লাহ প্রত্যেককে আমরা রিহেবিলিটেট করে দিব। রোববার বিকেলে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে। প্রায় 2 ঘন্টার এই আগুনে 500-রও বেশি ঘর পুড়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে সহস্রাধিক মানুষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মামলার 36 জনের 18 জন সাক্ষী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়েছেন। সকাল 11টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে মামলার বাদী এবং খাদিজার চাচা আব্দুল কুদ্দুস প্রথম সাক্ষ্য দেন। এরপরই এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ সাক্ষ্য দেন। 3 অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। এ ঘটনায় খাদিজার চাচা বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। তার পাশই হবে আশা। আমি এই মামলাতেই আরো যে সাক্ষীগুলো রয়েছে ওগুলা দেওয়ার পরে বুঝতে পারবো আরো বেশি কতটুকু বেশ হবে না হবে, সেটাই আমি বলছি। আমরা একজন খাদিজার অভিভাবক হিসেবে, কলেজ প্রশাসক হিসেবে আমরা অবশ্যই সর্বোচ্চ শাস্তি চাই। সাভারের আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4টি বিদেশি পিস্তল, 9টি ম্যাগাজিন ও 38 রাউন্ড গুলি সহ 5 জনকে আটক করেছে র্যাব। তারা সবাই অস্ত্র ব্যবসায়ী বলে জানানো হয়েছে। সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব 1-এর অধিনায়ক। তিনি জানান, গতকাল আশুলিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় একটি পিকআপ ভ্যান তাদের ফাঁকি দিয়ে বের হয়ে যায়। পরে পিকআপটিকে তাড়া করে আব্দুল্লাহপুর এলাকায় আটক করে র্যাব। গাড়ি তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক করা হয় 4 জনকে। তাদের দেয়া তথ্য মতে বাড্ডা থেকে আটক করা হয় এই চক্রের অন্যতম হোতা তারেক আহমেদ অনিককে। তবে অনিকের আরো 2 সহযোগীকে আটকের চেষ্টা চলছে বলে জানায় র্যাব। প্রশাসনের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখত এবং এলাকায় প্রশাসনের সোর্স হিসেবে নিজেকে পরিচয় দিত। আমার মনে হয় এই ছদ্মবেশের কারণেই সে বিভিন্ন মামলা এবং অপকর্মগুলো তার ঢাকা পড়েছিল। এগুলো সীমান্ত দিয়ে আসছে, আসার পরে প্রত্যন্ত এলাকায় তারা সেখানে যাচ্ছে এবং সেখানে কারা সরবরাহ করছে সেগুলোর ব্যাপারেও কিছু তথ্য আমরা পেয়েছি। 2017 সালের মাদ্রাসা বোর্ডের পাঠ্য বইতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডেরও নজরে এসেছে।
বিষয়টি খতিয়ে দেখতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এই বই প্রত্যাহার করা সহ প্রয়োজনে আইন প্রণয়ন করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। বই উৎসবের আর কয়েক সপ্তাহ বাকি, কিন্তু নতুন পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে যাওয়ার আগেই মাদ্রাসা বোর্ডের দাখিল ও আলিম শ্রেণীর পাঠ্য বইগুলোতে নজরে এসেছে ইসলামী মতাদর্শ সহ বিভিন্ন বিষয়ের ভুল ব্যাখ্যা। আলিম শ্রেণীর বইয়ের একটি অংশে ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার নামান্তর বলে উল্লেখ করা হয়। আরো বলা হয়, ধর্মনিরপেক্ষতা ধর্মকে ধ্বংস করার কৌশল ছাড়া আর কিছু নয়। দিন রক্ষায় সশস্ত্র যুদ্ধের কথা বলা হয় দাখিল শ্রেণীর একটি বইতে। পত্রপত্রিকায় বিভিন্ন লেখালেখির মাধ্যমে বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে এলে পাঠ্যপুস্তক বোর্ডকে অবহিত করা হয়। বিষয়টি খতিয়ে দেখতে গতকাল 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বোর্ড। সেই সাথে সোমবারের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তদন্ত কমিটির আহ্বায়ক। আমার জাতীয় শিক্ষানীতি 2010-এ বলা আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। তার আলোকে তৈরি হবে পাঠ্যপুস্তক। তাহলে সেই পাঠ্যপুস্তকে নিশ্চয়ই সাম্প্রদায়িকতার কোনো সুযোগ থাকা উচিত না। সর্বোচ্চ স্তর থেকেই অভিযোগটি এসেছে। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা 7 সদস্যের একটি তদন্ত কমিটি আমাদের অফিস গঠন করেছে। এদিকে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের পাশাপাশি এসব বইগুলোর সাথে সম্পৃক্ত সবাইকে নজরদারির আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত না করলে প্রতি বছরই এগুলো রয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাদ্রাসার শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে। এই আধুনিকায়নের অর্থ হচ্ছে এখানে জঙ্গিবাদের পক্ষে, মওদুদিবাদের পক্ষে, দেশের সংবিধানের বিপক্ষে, প্রচলিত আইনের বিপক্ষে কোনো কিছু করা যাবে না। এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি, নাহলে সরকারের জিরো টলারেন্স জঙ্গিবাদ দমন হবে না। মাদ্রাসা শিক্ষার এসব বইতে জঙ্গিবাদের বিষয়ে সচেতনতার জন্য কোনো ধরনের তথ্যই অন্তর্ভুক্ত করা হয়নি। শুধু তাই নয়, মাদ্রাসার পাঠ্য বইগুলোতে মুক্তিযুদ্ধের চেতনাকে উপেক্ষার পাশাপাশি লেখা হয়েছে ভুল ও আংশিক ইতিহাস। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর থেকে দেশের সড়ক যোগাযোগ খাত যে হারে উন্নত হচ্ছে, ঠিক সে হারে তার সুফল মিলছে না। কারণ হিসেবে দুর্বল সড়ক ব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। ব্যবস্থাপনার ঘাটতির কারণে সড়ক মহাসড়কের দুপাশে গড়ে উঠেছে অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড আর অনিয়ন্ত্রিত পার্কিং। এতে একাধিক লেনের সড়কেও কাঙ্ক্ষিত গতিতে যানবাহন চলতে না পেরে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না। আতিকুর রহমান তমালের রিপোর্ট। রাস্তার মাঝে এই যুবকের কর্মকাণ্ডের খণ্ডচিত্র দেখে অনেকেই ভুল বুঝতে পারেন, কিন্তু পুরো চিত্র দেখলে কারণ বোঝা যায়। এটি ঢাকা নরসিংদী রুটের টঙ্গী স্টেশন রোড। সড়কটির এই স্থানের বিশৃঙ্খল দশা নিত্যদিনের। এর সাথে লাগোয়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কেরও একই অবস্থা। এই মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ পার্কিং এর পাশাপাশি গড়ে তোলা হয়েছে ট্রাক স্ট্যান্ড। গুরুত্বপূর্ণ এই দুটি রুটেই চলে প্রায় সব ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক যান। এসবের মাঝেই রাস্তা পারাপারে পায়ে হাঁটা উড়াল পথ ছেড়ে ঝুঁকি নিয়ে মানুষ হাঁটে নিচ দিয়ে। কিছু দূর এগুলে মহাসড়কের পাশেই দেখা যায় অবৈধ বাজার। বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রায় সব সড়ক মহাসড়কেরই এমন দশা। এই হারে অব্যবস্থাপনা থাকলে উন্নত সড়কও কাঙ্ক্ষিত সেবা যেতে পারবে না। যেমন ঢাকা চট্টগ্রাম সড়ক সম্প্রসারণ হয়েছে, অনেক বিনিয়োগ হয়েছে, সময়টা ওইভাবে কমানো যাচ্ছে না। কেন? কারণ সড়ক ব্যবস্থাপনায় আমরা সেভাবে পারদর্শিতা আনতে পারিনি। ওখানে নজরও নেই এবং এখানে সুশাসনে অনেক ঘাটতি রয়ে গেছে। ব্যবস্থাপনার ঘাটতির কারণে দ্রুত পণ্য পরিবহন সহ বহু খাতে হোঁচট খাচ্ছে অর্থনীতি। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শর্ত হচ্ছে হলো দ্রুত গতির অবকাঠামো, পরিকল্পিত এই অবকাঠামো যদি পাই তাহলে অবশ্যই আমাদের একটা উন্নয়ন তো হবে, কিন্তু টেকসই উন্নয়ন দেখতে পাবো। তাদের মতে, ভৌগোলিকভাবে বাংলাদেশ যে সুবিধাজনক অবস্থানে আছে সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক যোগাযোগ জাল তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আছে বাংলাদেশের। স্বাধীনতার পর থেকে যোগাযোগ খাতে সবচেয়ে বেশি সুনজর পেয়েছে সড়ক মহাসড়ক। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এর পাশাপাশি যদি নৌ ও রেলপথও সমন্বিতভাবে উন্নত করা যায় তাহলে বিদ্যমান এই সড়কের কল্যাণেই আরও লাভবান হবে বাংলাদেশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাজীপুর। দুপুর সময় আরো থাকছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেল লাইন প্রকল্পে বন্যপ্রাণী পারাপারে 12টি ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত। দুর্ঘটনা এড়ানোই উদ্দেশ্য বলছেন সংশ্লিষ্টরা। সুন্দর অবকাঠামো থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালের চিকিৎসা সেবার বেহাল দশা।
এখানে রোগীর সংখ্যা দিন দিন কমছে। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত চিকিৎসক আর প্রয়োজনীয় জনবলের অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইমদাদুল হকের রিপোর্টে। বিশাল জনসংখ্যার এই ঢাকা শহরে সবসময়ই সরকারি হাসপাতালগুলোতে দেখা যায় রোগীদের উপচে পড়া ভিড়। তাই অনেক রোগীকে বেড খালি না পেয়ে দীর্ঘদিন হাসপাতালের বারান্দা বা মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হয়। 17 দিন থেকে এখানে বলছি যে সিট খালি হলে দিব। সিটের কথা বলছি, অনুমোদিত সিট না থাকলে আমরা কি রুগী নামে গিয়ে সিট দেওয়া যাবে? ঢাকার সরকারি হাসপাতালগুলোতে যেখানে বেড খালি না থাকায় রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে বা বারান্দায়, ঠিক এর উল্টো চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের। সারি সারি বেড খালি থাকলেও নেই রোগীর দেখা। ঢাকার নয়াবাজারের সুন্দর অবকাঠামোর এই হাসপাতালটির বহির্বিভাগ ও প্রসূতি বিভাগের সেবার মান মোটামুটি ভালো হলেও 6 মাস ধরে জেনারেল ও আবাসিক সার্জন না থাকায় তালাবদ্ধ সার্জারি ওয়ার্ড। তাই হাসপাতালে এসে অনেককে ফিরে যেতে হচ্ছে। ডাক্তারে বলছে ঢাকা মেডিকেল নিলে অপারেশন হবে। সরকারের উচিত সব ওষুধ দেওয়া। আমরা গরিব মানুষ আসি, তার জন্য আইসা যদি 2টা পাই 3টা পাই না, তো এটা তো ঠিক না। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের আরো 2টি হাসপাতাল, মাতৃসদন হাসপাতাল ও শিশু হাসপাতালের অবস্থাও একই রকম। 3টি হাসপাতালের মোট 17 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিকবার চিকিৎসক চেয়ে চিঠি দিলেও কোনো ফল হয়নি। দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক জানিয়েছেন, সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। এই হাসপাতালগুলো সম্পর্কে অনেকেই তেমন কিছু জানেন না, তাই রোগী কম হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 1990-এর যে অর্গানোগ্রাম, সে অনুযায়ী কিন্তু ঢাকা সাউথ সিটি কর্পোরেশন মূলত এইগুলো নিয়োগ দেওয়ার এখতিয়ার তাদের ছিল। 2016 সালের যে অর্গানোগ্রাম আমাদের হয়েছে, 3 হসপিটাল প্লাস সিটি কর্পোরেশনের যে অর্গানোগ্রাম, এটা আমরা অতি সম্প্রতি হাতে পেয়েছি। ডক্টর আনার ব্যাপারে আমাদের প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। বাইরে থেকে যারা পেশেন্ট আসে, অনেকের হয়তো জানাও নেই যে আমাদের এখানে একটা মহানগর জেনারেল হসপিটাল, যেখানে ভালো চিকিৎসা সুবিধা আমরা দিতে পারি। দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালে মোট 281টি শয্যা থাকলেও যার বেশিরভাগই থাকছে ফাঁকা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। 2017 সালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 31টি পার্ক ও খেলার মাঠকে আন্তর্জাতিক মানসম্মত করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। সকালে নগর ভবনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এতে নগর পরিকল্পনাবিদ সহ প্রকল্পের সঙ্গে জড়িতরা উপস্থিত ছিলেন। এ সময় মেয়র বলেন, জল সবুজে ঢাকা প্রকল্প বাস্তবায়ন হলে নগরীতে সবুজের ঘাটতি অনেকখানি কমে আসবে। তিনি জানান, এই প্রকল্পে প্রথমবারের মতো দেশের খ্যাতিমান 70 জন স্থপতি একসঙ্গে কাজ করছেন। আমাদের ঢাকা শহরে যতটুকু গ্রিন থাকা উচিত তার একেবারেই নেই। এই 31টি মাঠ এবং পার্ক আন্তর্জাতিক মানসম্পন্ন খেলার মাঠ এবং পার্কে আমরা পরিণত করতে যাচ্ছি 2017 সালের মধ্যে। আমাদের টার্গেট উইদিন 2017। হোসেন শহীদ সোহরাওয়ার্দী 53তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সবসময়ই নির্বাচনে জেতার আগেই হেরে যায়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে অঙ্গীকার এবং যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি, সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সর্বাঙ্গীন সর্বাত্মক সহযোগিতা ছাড়া গণতন্ত্রকে বাস্তব রূপ দেওয়া, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, ইনস্টিটিউশনালাইজ করা খুবই কঠিন ব্যাপার। যশোরের চৌগাছায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে আহত করার মামলায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে নির্যাতিতের পরিবারের পক্ষ থেকে 7 জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, রাত 2টার দিকে চৌগাছা উপজেলার কোমরপুর গ্রামের একটি বাড়ি থেকে মামলার 2 আসামি জুয়েল ও মিকাইলকে গ্রেফতার করা হয়। এছাড়া মামলার আরো 5 আসামিকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে পুলিশ বলছে, মামলা এবং গণমাধ্যমে বোনকে উত্ত্যক্ত করায় হামলার ঘটনা বলা হলেও প্রাথমিক তদন্তে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।
তুহিনের বাবা থানায় এসে বাদী হয়ে একটা মামলা দিয়েছে, 7 জন ইজাহারনামী আসামি। তার মধ্যে আমরা সারা রাত অভিযান করে 2 জন ইজাহারনামী আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তো আসলে ঘটনাটা পূর্ব শত্রুতাবশত এবং তাদের সাথে স্থানীয়ভাবে বহুদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসতেছে। আর যে বিষয়টা উল্লেখ করা হয়েছে বা বিভিন্ন মাধ্যমে যারা বলছে যে তার বোনকে উত্ত্যক্ত করা হয়েছে, এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো পাই নাই। যদি ভবিষ্যতে আমরা তদন্ত করে পাই তাহলে আমরা তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থা আমরা নিব। নিয়ম অনুযায়ী বেতন ভাতা না দেয়া ও কোনো ঘোষণা ছাড়াই কারখানা স্থানান্তরের ঘটনায় রাজধানীর মিরপুরে রেজাউল অ্যাপারেল লিমিটেডের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শ্রমিকদের অভিযোগ, পুলিশের ছোড়া রাবার বুলেট ও লাঠিচার্জে কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কারখানার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন শ্রমিকরা। আমাদের কালকে মিটিং করে সবকিছু বলে দিল, রানিং গার্মেন্টস কেন বন্ধ হলো? আমরা সকালে যদি রানিং না হইতো আমরা তো 10 জন লোক ডাকতে পারতাম না। আইসা দেখি গেটে লেখা আছে যে 5 দিনের জন্য ছুটি, ফ্যাক্টরি বন্ধ। পরে আমরা হামলা টামলা কিছুই করি নাই, পুলিশ আমাদের গুলি ইট মেরে গুলি করে তারপর লাঠি দিয়ে পিটান মারছে। বেতন ভাতা ও অন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নন এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। সকালে রাজধানীর ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সময় জানানো হয়, গত 23শে নভেম্বর জারিকৃত পরিপত্রে অনুমতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হলেও বেতন ভাতা ও অন্য সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। বাংলাদেশে বর্তমানে নন এমপিওভুক্ত প্রায় 1333টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত বাস্তবায়নাধীন রেল লাইনে দুর্ঘটনা ঝুঁকি এড়াতে হাতিসহ বন্যপ্রাণী পারাপারে 12টি ওভারপাস নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। 18,000 কোটি টাকার রেল লাইন স্থাপনের আগে গবেষণার মাধ্যমে হাতি চলাচলের পথগুলোকে চিহ্নিত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ওভারপাস বন্যপ্রাণী চলাচল নিরাপদ করার ক্ষেত্রে এই অঞ্চলে এ ধরনের প্রথম পদক্ষেপ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের গুমদুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। 14ই ডিসেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ থেকে পুরোদমে শুরু হবে পাহাড় এবং বনাঞ্চলের ভেতর দিয়ে রেল লাইন স্থাপনের আনুষ্ঠানিকতা। কিন্তু এই রেলপথে স্থাপনে বর্তমানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে হাতিসহ বন্যপ্রাণী চলাচলে প্রতিবন্ধকতা। চট্টগ্রামের লোহাগাড়া চৌনতি থেকে কক্সবাজারের টেকনাফ ঘুমদুম পর্যন্ত এ ধরনের 50টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, যেসব পয়েন্ট দিয়ে বন্য হাতিসহ অন্যান্য প্রাণী পারাপার হয়। এক্ষেত্রে রেল লাইন চালু হলে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে হাতিসহ এসব বন্য প্রাণী। সে সাথে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে। গবেষকদের মতে বিলুপ্ত প্রায় এশিয়া প্রজাতির হাতির মূল অবস্থান বৃহত্তর চট্টগ্রামে। এর মধ্যে লোহাগাড়া চুনতি রেঞ্জ হয়ে কক্সবাজারের রামু এবং টেকনাফের ঘুমদুম পর্যন্ত পাহাড় ও বনে রয়েছে এসব হাতির বসবাস। অ্যাক্টিভ ক্রসিং পয়েন্ট পেয়েছি যার মধ্যে দিয়ে হাতি চলাচল করে, আর 9টি সিজনাল ক্রসিং পয়েন্ট পেয়েছি যেটা বিভিন্ন সিজনে হাতি সেই রেল লাইন প্রপোজ যে অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্টের উপর দিয়ে চলাচল করে। আর রেলপথে বন্যপ্রাণী চলাচল নিরাপদ করতে অন্তত 12টি ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওখানে একটা ওভারপাস করব, কিন্তু হাতি বুঝতে পারবে না এটা ওভারপাস। ওখানে আমরা গাছপালা দিয়ে এমন ভাবে সাজাবো ওর মনে হবে একটা যেন পাহাড়ের উপর দিয়ে সে পার হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন পয়েন্টে ক্যামেরা দিয়ে দেখব যে হাতি আসতেছে কিনা। ড্রাইভার বুঝতে পারবে ওই ক্যামেরা দেখে যে হ্যাঁ অনেক দূর দিয়ে হয়তো হাতি পার হচ্ছে। 120 কিলোমিটার রেলপথে কক্সবাজারের প্রধান স্টেশন স্থাপনের পাশাপাশি রামু, ঈদগাঁ, চকরিয়া, লোহাগাড়ায় আরো 9টি স্টেশন থাকবে। 2020 সালে মার্চ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পাকিস্তানের করাচিতে বিলাসবহুল একটি হোটেলে আগুন লেগে 11 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 75 জন।
উদ্ধারকারীরা জানান, স্থানীয় সময় সোমবার করাচির শাহরা আই ফয়সাল শহরের রিজেন্ট প্লাজা হোটেলের রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। পরে তা হোটেলের 7 তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি হোটেলের ভেতরে আটকে পড়া কর্মী ও অতিথিদের উদ্ধারে তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলের ভেতর থেকে 4 নারী সহ 11 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত অন্তত 65 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। হোটেলের ভেতরে এখনো অনেকে আটকে থাকায় উদ্ধার অভিযান চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। প্রস্তুত বিপিএল এর প্লে অফের মঞ্চ। প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস, আর প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। শুরু থেকেই বিপিএল এর শেষ 4-এর প্রত্যাশিত দল ছিল ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং ভাইকিংস। তবে শেষ মুহূর্তে খুলনা টাইটান্সের জয় পাল্টে দিয়েছে হিসেব নিকেশ। তাই কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে খুলনা ও রাজশাহী। চিটাগাং নেমে গেছে 3 নম্বরে। চিটাগাংয়ের খেলতে হবে এলিমিনেটর, যেখানে হারলেই বাদ পড়তে হবে। 6 ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে এলিমিনেটর খেলবে ভাইকিংস ও রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে খুলনা ও ঢাকা। বিপিএল এর প্রথম পর্ব শেষ। এবারে পালা শিরোপার আরো সন্নিকটে যাওয়া অথবা বিদায় নেয়ার। তবে এতদিন বিপিএল যারা মাতিয়েছেন ব্যাটে বলে, তাদের মধ্যে কারা এগিয়ে? সবচেয়ে বেশি রান কার ব্যাট থেকে এসেছে? কার হাতে উইকেট পড়ল সবচেয়ে বেশি? এসব পরিসংখ্যান নিয়ে দেখে আসি একটি প্রতিবেদন। চলতি বিপিএলে বিদেশি তারকাদের নেই অভাব। শহীদ আফ্রিদি, স্যামুয়েল, সেমিরা তো পুরোটা জুড়েই ছিলেন। শেষ বেলায় যোগ দিয়ে বিপিএল রাঙিয়েছেন ক্রিস্টোফার হেনরি গেইলও। কিন্তু সেরাদের সেই তালিকায় রঙিন ছাপটা প্রত্যাশা অনুযায়ী নেই। খুশির খবর হলো, এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চ রঙিন করেছেন দেশের ক্রিকেটাররা। টি-20তে দর্শকের মৌলিক চাহিদা থাকে 4 ছক্কায় পরিপূর্ণ হাইলাইটসের রানের বন্যা। সেই চাহিদা সাধ্যে সবটুকু দিয়ে পূরণ করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। 12 ম্যাচে 550তে 425 রান করেন সুলতান অফ চিটাগাং। গড় 42-এর উপর সর্বোচ্চ করেছেন 75 রান। সমান ম্যাচে 369 রান নিয়ে দ্বিতীয় স্থানে আছে খুলনার সুপার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। 11 ম্যাচে 350 রান নিয়ে তৃতীয় রংপুরের আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। আক্ষেপ সঙ্গী করে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন মুশফিকুর রহিম ও মার্লন স্যামুয়েলস। দল বাদ পড়লেও অধিনায়ক মুশফিকুর রহিম চেষ্টা করে গেছেন পুরোটা মৌসুম। 12 ম্যাচে 341 রান তার। আর মার্লন স্যামুয়েলস 8 ম্যাচ খেলেই 66 করে তুলেছেন 334 রান। বোলারদের খেরোখাতায় কিন্তু গল্পটা বিদেশিদের। সবার উপরে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। 12 ম্যাচে তার উইকেট সংখ্যা 18। ইকোনমি রেটটাও বেশ ভালো, 6.21। তবে ওভার প্রতি 8-এর কাছাকাছি রান দিয়ে নবীর সমান উইকেট নিয়েছেন শফিউল ইসলাম। তাছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে শহীদ আফ্রিদি, ডিজে ব্রাভো ও জুনায়েদ খান। পাকিস্তানের তারকা আফ্রিদি 11 ম্যাচে নিয়েছেন 17 উইকেট। তার লেগ ব্রেকের তোপে খুলনা মাত্র 44 রানে গুটিয়ে যায় একদিন। ক্যারিবিয়ান তারকা ব্রাভো 11 ম্যাচে নিয়েছেন আফ্রিদির সমান 17 উইকেট। ওভার প্রতি 6 রান দিয়ে 12 ম্যাচে 16 উইকেট নিয়েছেন জুনায়েদ খান। কম ম্যাচ খেলেও 10 ম্যাচে 15 উইকেট নিয়েছেন স্পিডস্টার তাসকিন আহমেদ। তাছাড়া মেহেদি মারুফ, মমিনুল শাহরিয়ার নাফিসের ব্যাটিং ও মোহাম্মদ শহীদ, তাইজুল রুবেলরাও দেখিয়েছেন সামর্থ্যের প্রমাণ। রায়হান মাসুদ, সময় সংবাদ। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। নৌকা নিয়ে আইভি ও ধানের শীষ নিয়ে সাখাওয়াতের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। মাদ্রাসা বোর্ডের পাঠ্য বইতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য, 7 সদস্যের তদন্ত কমিটি গঠন, বই প্রত্যাহার ও আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় শরীয়তপুরের পলাতক ইদ্রিস আলীর ফাঁসির আদেশ, ধরতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার নির্দেশ। দিনাজপুরে গুলিবিদ্ধ অবস্থায় নাটোরের 3 যুবকের লাশ উদ্ধার, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। এবং রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া 5 শতাধিক পরিবারের খোলা আকাশের নিচে দুর্বিষহ জীবন। বস্তিবাসীর দাবি দ্রুত আবাসন ব্যবস্থা, পুনর্বাসনের আশ্বাস। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। সঙ্গে থাকুন সময়।